সবার আগে বাংলাদেশ এই লক্ষ্যকে সামনে নিয়ে সরকার পরিচালনায় এসেছিলেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। 17 বছরের দুঃশাসন শেষে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং একটি নতুন আগামীর জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছে বিএনপি সরকারকে 6 মাস আগে। 6 মাস আসলে খুব বেশি সময় নয় একটি সরকারের ভালো মন্দ মূল্যায়নের জন্য। তবে এই 6 মাসে বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করেছে বিএনপি সরকার। এর মাঝে বেশ কিছু অপূর্ণতা রয়েছে। সরকারের এই 180 দিনের মূল্যায়ন চলছে সবখানে, আমরাও সেই মূল্যায়ন করতে চাই। আমরা আলোচনা করতে চাই আজকের এই দিনে সরকার আসলে কোথায় দাঁড়িয়ে আছে, ভবিষ্যৎ পরিকল্পনা কি, সব বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সাথে রয়েছে আমরা 4 জন। আমি রয়েছি হোসাইন শাহাদাত। সরকারের 180 দিনের অনুষ্ঠানে আমার সাথে রয়েছেন আরও 3 জন সহকর্মী। ধন্যবাদ আপনাকে শাহাদাত। যেমনটি আপনি বলছিলেন সরকারের 180 দিন কেমন গেল সে বিষয় নিয়ে আসলে পর্যালোচনা করবার জন্য আজকে নিউজ 24 এর বিশেষ আয়োজন সরকারের 180 দিন। দর্শক, আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। একটু বলে রাখি যে দীর্ঘ এক অস্থিরতা অন্তর্বর্তী সরকারের একটা সময় পেরিয়ে 2026 সালের 12 ফেব্রুয়ারি বিএনপি সরকার নির্বাচিত করে এবং সেই সরকার গঠন হবার পর পুরো দেশের কাছে একটা প্রতিশ্রুতি রেখেছিল বিএনপি। বেশ কিছু প্রতিশ্রুতির কথা রেখেছিল, মূলত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, একই সাথে বিদ্যুৎ জ্বালানির সরবরাহ নিশ্চিত করা, সেই সাথে অর্থনীতিকে স্থিতিশীলতা করার সাথে সম্পর্কিত যতগুলো বিষয় আছে সেই সব কিছুকে ঠিক করবার একটা প্রত্যয় সরকারের ছিল। কেমন গেল সেই প্রত্যয়ের 180 দিন তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যাব আমার পরের সহকর্মীর কাছে, নাফিজা আছেন। কলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের এই বিশেষ আয়োজনের সাথে আছে আমি নাফিসা হক। একটু জানিয়ে রাখতে চাই যে 6 মাসের কথা বলা হচ্ছে বিএনপি সরকারের। 6 মাসটা আসলে খুব দীর্ঘ সময় নয়, কিন্তু একটা সরকারের জন্য তার পথ চলা কীরকম হচ্ছে অথবা তার দেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশনা বোঝার জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলা চলে। এই 180 দিনে কোথায় সরকারের সাফল্য ছিল কিংবা কোথায় ছিল ব্যর্থতা, একই সাথে কোথায় কাজ করার জায়গা ছিল, কোন বলতে গেলে সাফল্যের জায়গাটায় সরকার আসলে পিছিয়ে রয়েছে কিংবা তৈরি হয়েছে নতুন প্রশ্ন, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। একই সাথে আলোচনা করব যে এই 180 দিনে আইন শৃঙ্খলা অবস্থার কতটা পরিবর্তন হয়েছে, জনজীবনে কি স্বস্তি এসেছে কিনা, এবং গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণ। সেই জনগণের সাথে জনসম্পৃক্ততায় বর্তমান বিএনপি সরকার কতটা তৎপর হয়েছে, বিস্তারিত সবকিছু থাকবে আজকের এই আলোচনায়। যাচ্ছি আমাদের পরবর্তী সহকর্মী রিশাদ হাসানের কাছে। ঠিক তাই, ধন্যবাদ নাফিসা। একই সঙ্গে এই প্রশ্নটা কিন্তু সবসময় থাকছে যে আসলে এই 180 দিনে বিএনপি সরকার কতটা হলো জনতার, কতটাই বা ক্ষমতার, সেই প্রশ্নের যেমন চুলচেরা বিশ্লেষণ হবে, একই সঙ্গে জনতার আয়নায় ফিরে দেখা হবে পুরো বাংলাদেশকে আরও একবার আজকে আমাদের আয়োজনে সরকারের 180 দিন। শাহাদাত। রিশাদ, সুন্দর করে আসলে আপনারা বলছিলেন যে সরকারের 180 দিন আসলে কোন বিষয়গুলো সরকার গুরুত্ব দিয়েছে, কোন কোন জায়গাগুলোতে আসলে সরকার ইমিডিয়েটলি কিছু মেজার্স নেওয়ার ছিল, সেই জায়গাগুলোতে নিশ্চয়ই চেষ্টা করেছে। এই চেষ্টার মধ্যে আসলে অনেক ব্যর্থতার কথা আমরা আসলে বলতে পারি, সমালোচনা রয়েছে নিশ্চয়ই, সেটি বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। আমরা কিন্তু সরকার আসলে কি বলছে, সরকার তার এই 6 মাসকে আসলে কিভাবে মূল্যায়ন করছে আমরা একটু দেখতে চাই। সরকারের সরকারের দলীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কি বলছেন আমরা একটু পর্দায় দেখতে চাই। তিনি বলছেন যে 6 মাসের যে লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে। কোথাও 100% না হলেও 95%, 90% হয়েছে, কোথাও 100% হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো এবং প্রশাসনিক প্রস্তুতি নিতে সময় লেগেছে। পরবর্তী 6 মাস আরও জোরালোভাবে এটা অ্যাক্সেলারেট করা হবে, অর্থাৎ দ্রুত গতিতে করার চেষ্টা করা হবে এবং কর্মসূচিগুলোর সফল বাস্তবায়ন হবে। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, রিশাদ বলছে যে সরকারের যে প্রয়োজনীয় কাঠামো এবং প্রশাসনিক প্রস্তুতি নিতে কিন্তু বেশ সময় লেগেছে। সেই জায়গাটাতে আসলে যেই কারণে আমরা আসলে প্রথম 6 মাসকে খুব বেশি মূল্যায়নের জায়গা আনতে পারি না, কারণ প্রস্তুতি নিতেই কিন্তু একটা সরকারের নিজের একটি অবস্থান তৈরি করতে কিন্তু একটা সময় লাগে। সেই জায়গাতে সরকার প্রধান কি বলছে? শাহাদাত, এখানে আরেকটা বিষয় সরকার প্রধানের কথাটি আসছে আমরা দেখছি, ততক্ষণ একটু বলে নেই যে সরকার কিন্তু এই 180 দিনে কিছু অগ্রাধিকার নির্ধারণ করেছিল এবং সেই অগ্রাধিকারের ভিত্তিতেই কিন্তু তারা গেল 180 দিনে তারা কাজ করেছে এবং সেই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন সংস্থা যেগুলো রয়েছে সেগুলো পুনর্বিন্যাসকরণ, একই সঙ্গে আরও বেশ কিছু বিষয় কিন্তু সামনের দিকে এসেছে। যেমনটি বিএনপি সরকারের যে ম্যানিফেস্টো ছিল, নির্বাচনী ম্যানিফেস্টো, সেখানে তাদের প্রতিশ্রুতির বাস্তবায়নও একটা বিষয় ছিল। আমরা একটু দেখে নিই যে প্রধানমন্ত্রী কি বলেছেন।
বলেছেন। জি, প্রধানমন্ত্রী এই জায়গাটি যিনি বলেছেন যে নির্বাচনে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকার গঠনের 1 মাসের মধ্যেই আমরা তার বাস্তবায়ন শুরু করেছি। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের কাজ সফলভাবে শেষ হয়েছে এবং চলতি মাসের 16 তারিখ থেকে মূল কাজ শুরু হতে যাচ্ছে, অর্থাৎ আজ থেকেই আসলে তিনি এর মধ্যে কিন্তু কিশোরগঞ্জে রয়েছেন। সমগ্র বাংলাদেশে এবছর 2026-27 অর্থ বছরে আমরা প্রায় 41 লাখ পরিবারের মায়েদের হাতে ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ তুলে দেব। কতটা করতে পেরেছেন 6 মাসে সেই তথ্য কিন্তু আমরা অবশ্যই দেখাবো আমাদের। তার আগে আমরা একটু আসলে সরকারের এই মানে নির্বাচনের যে প্রতিশ্রুতি সেটি নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখে আসতে চাই। জি। 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 1.5 বছর পর নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে 2 দশক পর আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি। বিপর্যস্ত অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, অস্থির আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে উত্তরণ আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের চ্যালেঞ্জ নিয়ে শুরু হয় পথ চলা। এই দেশটা আমাদের সকলের দেশ। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই 12 লাখ কৃষককে 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মৌকুফের সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করে বিএনপি সরকার। প্রথম 6 মাসেই পাইলট প্রকল্পের মাধ্যমে ফ্যামিলি কার্ড পেয়েছে 70,861 পরিবার। চলছে কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বিতরণ। প্রবাসী কার্ড চালুর উদ্যোগও রয়েছে। 5 বছরে খনন হবে 20,000 কিলোমিটার খাল। প্রথম 6 মাসেই সম্পন্ন 1,204 কিলোমিটার খনন। বন্ধ সরকারি কারখানা ও শিল্প প্রতিষ্ঠান পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 55 লাখ পরিবার মাত্র 15 টাকা কেজি দরে চাল পেয়েছে। ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের উপাসকদের জন্য বিশেষ মাসিক ভাতার ব্যবস্থাও করেছে সরকার। 5 বছরে 5,000 মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ পাওয়ার চিন্তা সরকারের। পরিকল্পনার অংশ হিসেবে বছরে 1,000 মেগাওয়াট হারে বাস্তবায়নের উদ্যোগ শুরু হয়েছে। দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বহুল প্রত্যাশিত পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উত্তরাঞ্চলে তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের সরকারের দৃঢ়তার কথাও ঘোষণা করা হয়েছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের বিশাল সামাজিক কর্মসূচিও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফেরাতেও রয়েছে কার্যকর পদক্ষেপ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 19 দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নজির স্থাপিত হয়েছে। দেশের অর্থনীতি শক্তিশালী করতে জনমুখী বাজেট প্রণয়ন করেছে সরকার। সুপরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থাপনার ফলে মূল্যস্ফীতি কমে এখন 8.32%। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36.66 বিলিয়ন ডলার। দেশের বিপুল জনগোষ্ঠীর দিকে যদি আমরা তাকাই, ওনাদের আশা, আকাঙ্ক্ষা এবং আবেগকে ধারণ করে রাষ্ট্র পরিচালনায় অনিশ্চয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেমন তারেক রহমানের বিএনপি সরকার। এই রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন 6 মাস সরকারের সাফল্য ব্যর্থতা মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় নয়, তবে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপি সরকারের আন্তরিকতা ইতিবাচক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার তাদের যে সকল অঙ্গীকার ছিল, কমিটমেন্ট ছিল ম্যানিফেস্টোতে, সেগুলো কিন্তু পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছে এবং এগুলো দৃশ্যমান। দেশে নানামুখী সংকটের মধ্যেও প্রথম 6 মাসে নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নে অনার্স পর্যন্ত ছাত্রীদের শিক্ষা সম্পূর্ণ ফ্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, ফ্রি ওয়াইফাই সুবিধা এবং পুষ্টিকর মিড ডে মিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নতুন ও তরুণ ব্যবসায়ী উদ্যোক্তাদের স্টার্টআপ সহযোগিতা করার জন্য 500 কোটি টাকার তহবিল গঠন এবং গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারে উপজেলা হাসপাতালগুলোকে 101 শয্যায় উন্নীতকরণের ঘোষণাও এসেছে এই সময়ের মধ্যে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেখলাম আমাদের সহকর্মী সাইফুল ইসলামের তৈরি করা একটি প্রতিবেদন, এবং এখানে আসলে সরকারের সার্বিক কাজ নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন আসলে আজকের দিনটাকে এই জন্যই মূল্যায়ন করতে চায় বাংলাদেশ, কারণ দীর্ঘ একটা বিরতির পর বাংলাদেশে এরকম অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হলো এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি একটা লম্বা বিরতির পর সরকার গঠন করলো। স্বাভাবিকভাবে বিএনপির জনগণের কাছে তাদের যেই মূল্যায়ন সেটা তুলনা করবার জন্য হলেও নিজেদের কাজটাকে তুলে ধরবার প্রয়োজন। আর সরকার প্রধানও সময় সময় সেই দায়িত্ব পালন
ধারণ করবার চেষ্টা করেছেন। নানা জায়গা থেকে তিনি তার আচরণ, কথা এবং জনগণের সাথে জনসম্পৃক্ততায় যে প্রতিশ্রুতি তিনি করতে চেয়েছেন সেগুলো বুঝিয়ে বলবারও চেষ্টা করেছেন। আজকেও আমার সহকর্মী শাহাদাত যেটা বললেন নাফিসা, যে কিশোরগঞ্জে তিনি গিয়েছেন, আপনার কাছে নিশ্চয়ই খবর থাকবার কথা কিশোরগঞ্জের প্রধানমন্ত্রী কি বলেছেন। নিশ্চয়ই কলি, একটু জানিয়ে রাখি যে প্রথমে 100 দিন এবং পরবর্তীতে 180 দিন, এই দিনগুলোকে টার্গেট করে কিন্তু বিএনপি তাদের কার্যক্রম শুরু করে। এবং যেমনটি আপনি জনসম্পৃক্ততার কথা বলছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু তার পরিমিতিবোধ কিংবা একই সাথে তার ব্যবহার এবং জনসম্পৃক্ততার যে অভিনব পদ্ধতি তিনি তুলে ধরেছেন, আগে বিগত সরকার আমরা দেখেছি, এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবং পুরো বাংলাদেশ তিনি কিন্তু সময় অসময় ঘুরে দেখছেন। বন্যা দুর্গত এলাকা বলি, এমনি জেলাভিত্তিক কথা বলি, তিনি কিন্তু যাচ্ছেন। সে একই ধারাবাহিকতায় তিনি দর্শক রয়েছেন কিশোরগঞ্জে। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই যে দেশের কৃষকদের পাশে থাকবে সরকার, এমনটি কিন্তু আশ্বাস দিয়েছেন সরকার। এই বিষয়ে আরও যদি আমি আপনাদেরকে জানাতে চাই দর্শক, একটু জানিয়ে রাখতে চাই যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু শুধু কৃষক না, তিনি তার নির্বাচনী ইশতেহারে প্রথমেই যে কথা ছিল কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের, তিনি কিন্তু এই ইশতেহার বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। এবং তাই তিনি বলেছেন, দর্শক আমরা একটু দেখে আসব প্রধানমন্ত্রী কি বলেছেন। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, যেই পরিকল্পনা গ্রহণ করলে, যেই পদক্ষেপ গ্রহণ করলে দেশের মানুষের ভাগ্য, বিশেষ করে গ্রামে থাকা মানুষগুলোর ভাগ্য, উপজেলায় থাকা মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন হবে ধীরে ধীরে, আমরা সেই কাজগুলো করতে চাই। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী আসলে কিশোরগঞ্জে গেলেন এবং সেখানে কৃষকদের সাথে তিনি কিভাবে ইন্টারেক্ট করছিলেন এবং তাদেরকে আসলে তাদের যে আমরা রিশাদ আমরা দেখেছি যে উনি কৃষকদের জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। কৃষক কার্ড থেকে শুরু করে 22,000 কার্ড কিন্তু এর মধ্যে বিতরণ করা হয়েছে। এর বাইরে কৃষকের ঋণ প্রায় মওকুফ করা হয়েছে, 14 লাখ কৃষকের ঋণ মওকুফ করেছেন। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একেবারে বিরল এবং বলতে গেলে একেবারে অভিনব একটা বিষয় যে কৃষকদের 10,000 টাকার মধ্যে যে ঋণগুলো আছে তা মওকুফ করেছে সরকার। জি, আমরা এই মুহূর্তে সরকারের আরেকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি অর্থমন্ত্রী, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী, তিনি কথা বলছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আমরা সরাসরি তার বক্তব্যে যেতে চাই। They don't want automation because automation means transparency. Automation means this quick service. So that doesn't suit, of course, a lot of people in the NBR. And we have decided that automation will be done within a certain time frame. And once it is done, I think a lot of issues like submitting your return to starting from getting your rebates, everything about taxation has to be done online, real-time basis. So I think that will reduce a lot of problem. On the investment side, we have opened the policy actually. Anybody, there is no bias on export or import, it's just open. For the exporters who are willing to come other than legitimate government sector, will all be given duty-free bonded license. Everybody will be given. Anybody is coming forward with any export product will be given bonded warehouse tax-free facilities, back-to-back LC if it is applicable. If they don't want to have a bonded warehouse, they can do it under guarantee with the bank. That's also the option we have left. So some people, they may not be willing to go for a bonded warehouse, but they can do it with a bank guarantee, and they don't need a bonded warehouse. And in this process, we have even given permission for the gold jewelry, silver jewelry, diamond cutting. Everything will come under this bonded warehouse. There's a lot of protest, lot of resistance on giving these policies because there is always fear of pilferage, theft, you know. But if you fear of theft and pilferage stops you from making the policy, export will never take off.
So we have decided that anybody that is open now can do it. On the infrastructure of like port is another issue. আমরা দেখলাম যে ইন্টারকন্টিনেন্টাল থেকে কথা বলছিলেন আমির খোরশেদ মাহমুদ চৌধুরী, আমরা শুনছিলাম তার বক্তব্য। কিন্তু সরকারের 180 দিনের পর্যালোচনা আমরা যখনই করতে যাব, নিশ্চয়ই বিরোধী দল আসলে সরকার সম্পর্কে কি ভাবছে, কি বলছে সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি যে অংশগ্রহণমূলক যেই রাজনৈতিক সংস্কৃতি সেটা কিন্তু আবার ফিরে এসেছে। দেশের মানুষকে যেভাবে আমরা স্বতঃস্ফূর্ত হয়ে ভোটে যেতে দেখেছি, তারপরে সংসদে বিরোধী দলের অংশগ্রহণ, একই সাথে তারপর আসলে নতুন রাজনৈতিক দল যারা যুক্ত হলো এবারে বাংলাদেশের রাজনীতিতে, তাদেরও একটা অংশগ্রহণমূলক রাজনৈতিক স্থিতিশীলতা অথবা যদি বলি আলাপ আলোচনার জায়গা, সমালোচনার জায়গা তৈরি হয়েছে। ঋষাদের কাছে এই সম্পর্কিত একটা রিপোর্ট থাকবার কথা। ঠিক তাই, ধন্যবাদ কলি। আপনারা জানেন যে আসলে এই 180 দিনে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি আসলে এক নতুন বাস্তবতার রূপ নিয়েছে এবং সেখানে বিরোধী দল খুব সহজেই অকপটে সরকারের সমালোচনা করতে পারছে, সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে কথা বলতে পারছে। একই সঙ্গে বিরোধী দলের শরিক এবং সরকারি দলের শরিক দলগুলোও কিন্তু আসলে সরাসরি সরকারের বিরুদ্ধেও কথা বলতে পারছে, সমালোচনা করতে পারছে এবং গঠনমূলক সমালোচনার জায়গা তৈরি হয়েছে। এবং বিশেষ করে যদি এই 180 দিনের কথা বলি, সেখানে কিন্তু প্রধান বিরোধী দল জামাত ইসলাম তারা কিন্তু এই 6 মাসে সরকারকে চরম ব্যর্থতার কথা তারা বলেছে এবং তারা বিশেষ গুরুত্ব দিয়েছে অর্থনীতি, রাজনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে সরকার কতখানি গুরুত্ব দিতে পেরেছে সেই জায়গাতে তারা গুরুত্ব দিয়েছেন। এবং অপরদিকে সেই বিরোধী দলের শরিক দল এনসিপি তারা বলছেন জ্বালানি সংকট সহ বিভিন্ন জায়গায় সরকার জনগণের যে প্রত্যাশার জায়গা সেই জায়গাটা পূরণ করতে পারেনি। তবে বিএনপির শরিক দল তারা বলছে এই 6 মাসে আসলে সরকারকে মূল্যায়ন করার এখনই সঠিক সময় নয় এবং সেই নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখব। তাহিদুল ইসলাম প্রতিবেদনটি তৈরি করেছে। প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব, বিশ্বস্তার সহিত পালন করিব। চরম সংকটময় সময়ে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। শুরু থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে গুরুত্ব দিয়ে আসছে সরকার। প্রাণপণ চেষ্টা করছে আগের রাজনৈতিক সংস্কৃতি বদলে মানবিক বাংলাদেশ গঠন করার। সরকারের এমন অবস্থানের বিপরীতে কি মূল্যায়ন সাধারণ মানুষের? বর্তমান সরকার আসার পর থেকে মোটামুটি ভালো চলতেছে, আমরা খুব ভালো আছি এখানে, কিন্তু কোনো আবজাব কোনো ঝামেলা হচ্ছে না। প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেন, আসেনও সবার আগে। এমনকি রাষ্ট্রীয় খরচ বাঁচাতে প্রোটোকল কমানো থেকে শুরু করে আছে আরো নানা পদক্ষেপ। ফলে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় জুড়ে কর্মচাঞ্চল্য থাকে সকাল সন্ধ্যা। কেবল কাজের গতি বাড়েনি, বেড়েছে জবাবদিহিতাও। আগের এরকম ছিল না, এখন আপাতত অনেক কাজ দৌড়াদৌড়ি করতে হয়, মেলা কাজ করতে হয়। এখন সময় মতো সবাই অফিসে আসে এবং আমাদের ডিজিটাল হাজিরা চালু হয়েছে। সার্বিকভাবে উন্নয়নের ক্ষেত্রে এবং সমস্যার সমাধানের ক্ষেত্রে তো কাজ করতে হবে, বিধায় কাজের চাপ সার্বিক পর্যায়ে বৃদ্ধি পেয়েছে। এ তো গেল কেন্দ্রের কথা। জনপ্রত্যাশা পূরণে প্রশাসনের প্রায় সব স্তরেই কাজে গতি আনার চেষ্টা করছে সরকার। সম্প্রতি খাল খননের টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। প্রায় 43 লক্ষ টাকার মতো অব্যয়িত থেকে যায় এবং যেটি হচ্ছে নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। যেহেতু জনগণের টাকা, এটি আমাদের অন্য কাজে ব্যবহারের সুযোগ নেই। আমরা চেষ্টা করছি সরকারের যে উদ্দেশ্যে প্রোগ্রাম নিয়েছে প্রোগ্রামটি যেন শতভাগ সফল হয়। শুধু প্রশাসনেই নয়, গুণগত পরিবর্তন এসেছে রাজনৈতিক সংস্কৃতিতেও, দাবি স্থানীয় নেতাদের। আমরা সরকারে আসার পরে এই মব সন্ত্রাসটা প্রায় শতভাগ আপনার নির্মূল হয়েছে। এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, এই সরকার অবশ্যই আগামী 5 বছরে যথেষ্ট সফল একটি সরকার হবে। অতীতে সরকার গঠনের পরপরই শিক্ষাঙ্গন দখলে চলত তাণ্ডব লীলা। বিএনপি এবার ক্ষমতায় আসার পর পরিস্থিতি একেবারেই ভিন্ন। হানাহানির বদলে অবস্থানরত রাজনীতি গুরুত্ব পাচ্ছে শিক্ষাঙ্গনে। যে কোনো সংগঠন, নিষিদ্ধ কোনো সংগঠন না, এমন সব সংগঠন ক্যাম্পাসে খুব সুন্দরভাবেই তারা তাদের সকল কর্মকাণ্ড চালাইতে পারতেছে। এই যে রাজনৈতিক স্থিতিশীলতা এটা বজায় থাকুক, সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। এর মধ্যে কৃষকের ঋণ মওকুফ, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। আরো নানাভাবে মানুষের মন জয় করার চেষ্টা আছে সরকারের সর্বোচ্চ মহলে। এসবকে রাজনীতির গুণগত পরিবর্তন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। সরকার কিছু কাজ করেছে ম্যানিফেস্টো অনুযায়ী, যে কাজগুলো যেমন কার্ড সিস্টেম থেকে শুরু করে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো বা খাল খনন, তো এগুলো কিন্তু সরকার করতে পেরেছে। এর পিছনে মূল কাজটা হলো আমার কাছে মনে হয় প্রধানমন্ত্রীরই বিশেষ করে উদ্যম।
সাধারণ মানুষ বলছেন 6 মাস সরকারকে ভালোমন্দ বিচারের জন্য খুব যথেষ্ট সময় নয়। তারপরও প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে আশাবাদী তারা। প্রত্যাশা সাধারণ মানুষের স্বপ্ন পূরণে, সংকট মোকাবেলায় বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে সরকার। সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে মানবিক বাংলাদেশ। জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। যদিও আমরা আসলে দেখছিলাম যে আসলে সরকারের এই প্রাতিষ্ঠানিক যে সংস্কার এবং একই সঙ্গে জবাবদিহিতা নিশ্চিত করার স্বচ্ছতার জায়গা, সেই জায়গাগুলো নিয়ে দেখছিলাম। যদিও আমরা কিছুক্ষণের ভেতরে বিরোধী দল এবং শরিক দলগুলো কি বলেছে সেই রিপোর্টটিও আমরা দেখব, কিন্তু এখানেও কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু লুকিয়ে রয়েছে। যখন আসলে নতুন করে বিএনপি সরকার 12 ফেব্রুয়ারি সরকার গঠন করলো এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সংসদে গেল, তখন কিন্তু আসলে প্রথম দিকে যে কথাগুলো আসছিল যে আসলে নতুন করে ফ্যাসিবাদ তৈরি হতে পারে, এরকম অনেক কিছু কিন্তু সামনে ছিল এবং বিরোধী দলেরও কিন্তু আসলে কথা বলার ব্যাপক সুযোগ ছিল। কিন্তু প্রাতিষ্ঠানিক দলীয়করণ থেকে বের হয়ে এসে একেবারে ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে জায়গাটি, সেই জায়গাটিতে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি বলছিলেন কিন্তু সেখানে যে আসলে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকারকে কিন্তু আরো সময় দিতে হবে এবং একেবারে প্রাতিষ্ঠানিক দলীয়করণ থেকে বের হয়ে এসে সরকার আসলে আউট অফ দ্য বক্স কিছু করতে পারে, সেই জায়গাটিতে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে। একদমই তাই। এবং সেই সাথে আসলে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে একটি জিনিস বলে রাখতে চাই যে সরকার আসলে সরকারের জায়গা থেকে কিভাবে দেশ পরিচালনা করছেন এবং বিরোধী দল কি বলল, এই সার্বিক পরিস্থিতি নিয়ে যখন আমরা কথা বলছি ঠিক তখন কিন্তু আমরা শুধুমাত্র আমাদের আলাপ আলোচনা বা আমাদের ব্যাখ্যাগুলোকেই আসলে তুলে ধরতে চাই না। আমরা চাই যে রাজনীতি নিয়ে যারা কথা বলেন, রাজনীতি বিশ্লেষক যারা, তাদের মতামত আপনারা জানেন। সে কারণেই কিন্তু আমরা আজকে আমাদের এই আয়োজনে আমাদের সঙ্গে রাখবার চেষ্টা করেছি রেজাউল করিম রনি, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষককে। তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন আরেকটি স্টুডিও থেকে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি রেজাউল করিম রনি। যে বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলছি আজকে মূলত যে সরকারের 180 দিন মূলত কেমন গেল, আপনার পর্যবেক্ষণ থেকে বলবেন জনগণের প্রত্যাশা কতখানি পূরণ করতে পারলো এই সরকার, কতটুকু প্রাপ্তি এবং অপ্রাপ্তির হিসেবে এই বাকি কি জুটলো। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। দেখেন, 6 মাস একটি সরকারকে মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় না, এটা অনেক বিশেষজ্ঞরা বলছেন, আপনাদের নিউজে আমরা দেখলাম। আবার ধরো অন্যদিক থেকে 6 মাস মধ্যে একটা সরকার কোন দিকে যাচ্ছে তার অনেকগুলো গুরুত্বপূর্ণ লক্ষণ আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই মুহূর্তে বাংলাদেশের প্রধান ক্রাইসিস হলো অর্থনৈতিক, জ্বালানি এবং কর্মসংস্থান। সেক্ষেত্রে সরকারের যে পলিসি আমরা যতটুকু বুঝতে পারি, সরকারের পলিসিটার মধ্যে একটা কতগুলো আছে স্বল্পমেয়াদী, কতগুলো আছে দীর্ঘমেয়াদী। অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে সরকারের যে পলিসিটা সেটা যদি বলি, সেটা হলো ধরেন প্রথমত সরকার চাচ্ছে পুনরুদ্ধার, তারপরে পুনর্গঠন, তারপরে প্রবৃদ্ধি। পুনরুদ্ধার কেন? কারণ আপনারা সবাই জানেন যে 18 বছরের যে কাঠামোগত আপনার আমাদের এখানে যে বিশৃঙ্খলাটা তৈরি করা হয়েছে, যেভাবে লুটপাট করা হয়েছে, তাতে করে আগে এটাকে পুনরুদ্ধার করতে হবে, আগে এটাকে আপনার মানে কার্যকর করতে হবে, যে চলনসই করতে হবে, তারপরে হলো পুনর্গঠন করা, মানে স্থিতিশীলতা আনয়ন করাটাই হলো একটা বড় চ্যালেঞ্জ। সেটা করতেও 1.5 থেকে 2 বছর সময় লাগবে এবং স্থিতিশীলতা আসার পরে তারপরে হলো পুনর্গঠন। সরকারের যে এজেন্ডা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করার ক্ষেত্রে, তারপরে অর্থনীতির গণতন্ত্রায়ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অর্থনীতি। মানে ধরেন সরকার যায়, সরকার আসে, উন্নয়ন যে হয় না তা না, উন্নয়ন হয়। কাদের হয়? উন্নয়ন হলো যারা সরকারের সাথে সংশ্লিষ্ট তাদের হয়, আমলা, রাজনীতিবিদ, এদের হয়। জনগণের উন্নয়নের জন্য অর্থনীতির গণতন্ত্রায়ন দরকার। তো এই সরকারের এজেন্ডা আপনি ধরেন ইস্তেহার আমি দেখতেছিলাম, ইস্তেহারের মধ্যে এটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই অর্থনীতির গণতন্ত্রায়নের জন্য তখন পুনর্গঠন প্রকল্পে হাত দিতে হবে এবং যখন অর্থনীতির এই গণতন্ত্রায়ন প্রক্রিয়াটা হবে, তো পুনর্গঠন প্রক্রিয়াটার দিকে যখন যাবে, তখনই আসলে প্রবৃদ্ধি অর্জনের দিকে যাওয়া সম্ভব হবে। এর আগে কিন্তু প্রবৃদ্ধি অর্জনের দিকে যাওয়া সম্ভব হবে না। ফলে এই গেল সরকারের অর্থনৈতিক আপনার ধরেন কাঠামোর দিক থেকে চিন্তা। আর এখন ক্রাইসিস যেটা জ্বালানি ক্রাইসিস, এটা নিয়ে অলরেডি আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান অ্যাড্রেস করেছেন। জ্বালানি খাতটাকে এখানে ধরেন ক্যাপাসিটি চার্জ এবং আপনারা ধরেন যে একটা বক্তব্য এখানে আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে আমাদের উৎপাদন সক্ষমতা প্রায় হইল আমাদের 33,000 মেগাওয়াট, আমাদের চাহিদা যেখানে 17-18,000 মেগাওয়াট। তো কিন্তু তারপরে ঘরে ঘরে বিদ্যুতের ক্রাইসিস। ফলে এই যে একটা শুভঙ্করের ফাঁকির মধ্য দিয়ে জ্বালানি সেক্টর বা বিদ্যুৎ সেক্টরগুলোকে রেখে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী
দীর্ঘমেয়াদী আপনার টেকসই জ্বালানি সক্ষমতার জন্য সরকার, আপনাদের নিউজে আপনারা খানিকটা বলার চেষ্টা করলেন যে বিকল্প জ্বালানি সন্ধান করা, যেরকম গ্যাস খনন করার যে প্রক্রিয়াটা বন্ধ ছিল সেটা শুরু করা, সব মিলিয়ে সরকার আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, যেটা ধরেন আপনার ঋণ করে ঘি খাওয়ার যে প্রক্রিয়াটা, ধরো শেখ হাসিনার সময় আপনার ঋণ নির্ভর যে অর্থনীতি ছিল এবং অর্থনীতি নিয়ে আমরা আলোচনা করব। আপনার কাছে আমার স্পেসিফিক দুটো প্রশ্ন আছে। একটি হচ্ছে যে বিরোধী দল বলছে যে আমরা আসলে অনেকদিন পর যেহেতু একটা ভালো নির্বাচন হলো, আগে তো বিরোধী দলের আসলে কথা বলার সেরকম সুযোগই ছিল না আগে সরকারের সময়, এখন যেহেতু বিরোধী দল কথা বলতে পারছে সংসদে বা সংসদের বাইরে, সে পরিবেশ তৈরি হয়েছে, সেই জায়গাটাতে বিরোধী দল আসলে এই 6 মাসের যে মূল্যায়ন করেছে সেখানে আমরা দেখেছি তারা আসলে এই সরকারকে 6 মাসের জন্য ব্যর্থ হিসেবেই মূল্যায়ন করছে এবং বিশেষ করে অর্থনীতি এবং জ্বালানি খাতে সরকারকে পুরোপুরি ব্যর্থ বলছে এবং সরকার যে অর্থনীতি পুনরুদ্ধারের জায়গাটা সেটিকে বলছে যে তারা সেটি করতে পারেনি। একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে জ্বালানি ক্ষেত্রে আসলে গত সরকারের যে অনিয়ম এবং দুর্নীতি এবং লুটপাট, তার কিন্তু উত্তরাধিকার সূত্রে সেটি আসলে এই সরকার বহন করছে, সেটি যেমন সত্য, অন্যদিকে গত 6 মাসে আসলে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার এখান থেকে বের হয়ে আসার জন্য, এই যে এত বড় ক্রাইসিস সেটি যাতে না হয়, সেই জায়গাটা থেকে আপনার কি মনে হয় যে আরো অনেক কিছু করার ছিল? দেখেন এখানে বিরোধী দল যে রাজনীতিটা করছে, আগের পয়েন্টটা শেষ করে নেই, ফলে এই পুরো প্রক্রিয়াগুলোর মধ্যে সরকারকে খুবই চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সো এখন বিরোধী দল এখানে কি করছে? বিরোধী দল একটা পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা করছে, বিএনপির ব্যাপারে একটা দৃষ্টিভঙ্গি ক্রিয়েট করার চেষ্টা করছে। এখন যে দৃষ্টিভঙ্গিটা বিগত 18 বছর, আপনার সেই 1/11 থেকে শেখ হাসিনা আমল পর্যন্ত তৈরি করার চেষ্টা করা হয়েছিল, তারেক রহমানকে নিয়ে হেন কোনো প্রপাগান্ডা নাই যে করা হয়নি। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানের পরে অন্যতম সবচেয়ে বড় অর্জন কি? তারেক রহমানের লিডারশিপ। বিএনপির বিভিন্ন নেতাকর্মী বা ধরেন মন্ত্রীদের পারফরমেন্সের আপনি খুশি না থাকতে পারেন, বিরক্ত হইতে পারেন, অখুশি থাকতে পারেন, সমালোচনা থাকতে পারে, সেটা কোনো সমস্যা না, স্বাভাবিক। কিন্তু আপনি দেখেন তারেক রহমানের যে লিডারশিপটা, এটা তো একটা গিফট বাংলাদেশের মানুষের জন্য, জনগণের জন্য। অথচ এই লিডারশিপটাকে কিভাবে ন্যারেট করে, বয়ান করে একটা ভিলেন ক্যারেক্টার হিসেবে রাখা হয়েছিল। ঠিক একই কাঠামো বিরোধী দল ব্যবহার করছে এই সরকারের ক্ষেত্রে, সেটা যেটা শেখ হাসিনা করছিল। তো ফলে এই পারসেপশন ক্রিয়েট করার রাজনীতির দিন শেষ, এটা শেখ হাসিনার মডেল। বিরোধী দল বিএনপির সাথে যে রাজনীতিটা করছে সেটা হলো শেখ হাসিনার ফেলে যাওয়া, বাতিল হয়ে যাওয়া রাজনীতিটা তারা তুলে নিছে বিএনপির বিরুদ্ধে। এটা দিয়ে হবে না, কারণ দেখেন আপনি গতকালকে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে বিদ্যুতের সমস্যা আছে, এর জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে। সমস্যার কারণ কি? একটা দুর্ঘটনা। তারপর হলো গ্যাস, আমাদের এখানে গ্যাস দীর্ঘদিন যাবৎ খনন করা হয়নি, আমাদের নিজেদের গ্যাস নাই, গ্যাস আপনার বাইরে থেকে এনে করা হচ্ছে এবং যুদ্ধের কারণে আপনারা জানেন যে পুরো গ্যাস শুধু না, পুরো জ্বালানি সেক্টর গ্লোবালি একটা অস্থিরতা আছে। তো ফলে সব মিলে আমাদের যেহেতু বিদ্যুৎ কেন্দ্রগুলো গ্যাস সাপ্লাই ছাড়া আপনার ওয়ার্ক করে না, চলতে পারে না, গ্যাস সাপ্লাই ত্রুটি থাকার কারণে, গ্যাস সাপ্লাই পর্যাপ্ত না হওয়ার কারণে বিদ্যুতের এই সমস্যা দেখা দিয়েছে। এখন এই টোটাল প্রক্রিয়াটাকে কেন্দ্র করে বিরোধী দল যেভাবে পারসেপশন ক্রিয়েট করার রাজনীতি করছে, তাতে করে তো হবে না। জনগণ সাফার করছে, সরকার প্রধান, সরকার সরাসরি দুঃখ প্রকাশ করছে, কিন্তু এর মধ্যে আবার প্রোপাগান্ডার পার্টও আছে। 3 মাস আগে যখন বিদ্যুতের অবস্থার খুবই আপনার স্বাভাবিক অবস্থা ছিল, সেই সময়ের বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্যকে এখন প্রচার করা হচ্ছে। আপনার যে ওইখানে সব বিদ্যুৎ মন্ত্রী 3 মাস আগে বলেছিল, যখন আপনার জ্বালানি ক্রাইসিস হইল প্রথম আপনার ইরান ইসরায়েল যুদ্ধের সময়, যে তখন কিন্তু বিদ্যুৎ ক্রাইসিস ছিল না, জ্বালানি ক্রাইসিস। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, জ্বালানি ক্রাইসিস। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। প্রশ্নটি হলো যে আমরা দেখতে পেয়েছি যে বিগত সময়গুলোতে নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের ছিল এবং সেখান থেকে বেরিয়ে এসে নতুন করে একটা পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করছে বিএনপি সরকার, এবং এই 180 দিনে তাদের পররাষ্ট্রনীতি কেমন দেখছেন ভারত এবং মালয়েশিয়া, চায়না সহ? হচ্ছে তাতে করে জনগণ সাফার করছে, জনগণ সাময়িকভাবে তাদের দিকে দৃষ্টি দিলেও
পরক্ষণে যখন বুঝতে পারছে যে তারা একটা ন্যারেটিভের উপর, একটা মিথ্যা বয়ানের উপর শুধুমাত্র তারা রাজনীতি করার চেষ্টা করছে, জনগণ কিন্তু বিরোধী দলের উপরও হতাশ হচ্ছে। রেজাউল করিম রনি, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটি হলো যে আমরা দেখতে পেয়েছি যে বিগত 17 বছরে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি ছিল সেখানে আমরা দেখতে পেয়েছি ব্যাপক নতজান পররাষ্ট্রনীতি তারা অবলম্বন করেছে বিগত সরকারগুলো। তবে বিএনপি সরকার বলেছিল যে সবার সাথে সামঞ্জস্যপূর্ণ বন্ধুত্ব এবং সকল রাষ্ট্রের সঙ্গে এবং বিশেষ করে আমেরিকা, চায়না সহ বড় দেশগুলোর সঙ্গে একেবারে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বের কথা বলা হয়েছে। তো সেখানে এই 180 দিনে তার প্রতিফলন কতটা দেখতে পেলেন? 80 দিনে এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আমরা এই প্রথম সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে ফিরলাম, যেটা বেসিক্যালি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতিরই এই সময় উপযোগী অ্যাডাপশন আপনি বলতে পারেন। এবং তারেক রহমানের লিডারশিপ কিন্তু নাথিং নিউ, এটা আমি বলছি জিয়াউর রহমান 2.0, এবং এটা একটা ডক্ট্রিন, একটা নীতিবাদী শাসন কাঠামো। সো এখানে সবকিছু ট্রান্সপারেন্ট থাকবে এবং জনগণের সাথে ক্ষমতা সম্পর্ক স্থাপন করার যে প্রক্রিয়া সেটা এখানে থাকবে। সেক্ষেত্রে জনগণের সমর্থন, এবং তারেক রহমান কিন্তু বারবার বলতেছে, হ্যাঁ বিএনপি কিন্তু তার নেতা কর্মীর কারণে শক্তিশালী না, বিএনপি শক্তিশালী জনগণের সমর্থনের কারণে। ফলে এই বিপুল জনসমর্থন এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে যখন একটা সরকার বা একটা সরকার প্রধান ফাংশন করে, তখন অন্য কোনো দেশের সাথে নতজান পররাষ্ট্রনীতি গ্রহণ করার কোনো সুযোগ থাকে না তার, হ্যাঁ, এবং সেই চাপ থেকে অনেকখানি উনি মুক্ত থাকেন। ফলে এটা নিয়ে আমার সাথে ওনার যখন কথা হয়েছে তখন আমি স্পেসিফিক প্রশ্ন করেছিলাম যে এটা কোন দিক কীভাবে সম্ভব, হ্যাঁ, সবার আগে পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করা। হ্যাঁ, নীতি তো খুব ভালো কথা ভালো, সবার আগে বাংলাদেশ, কিন্তু কীভাবে সম্ভব যে যেখানে আমাদের আপনারা ধরেন বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি আমাদের ক্ষেত্রে তো এরকম না, তারা তো বাংলাদেশকে আত্মমর্যাদার স্বীকৃতি দিতে চান আত্মমর্যাদাপূর্ণভাবে, হ্যাঁ, আমাদের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রেখে আমাদের সাথে সম্পর্ক করতে আগ্রহী না। তো সেক্ষেত্রে ওনার জবাবটা ছিল যে দেখেন, যদি আমাদের একটা ন্যাশনাল ইউনিটি থাকে, জনগণ যদি আমার সাথে থাকে, সেটা যত বড় শক্তিশালী দেশই হোক না কেন, হ্যাঁ, সেক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ এবং আত্মমর্যাদাকে ইগনোর করে তারা কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না। ফলে এই পররাষ্ট্রনীতির দিকে উনি যাচ্ছেন, এবং এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হলো যে আমরা স্বার্থের ভিত্তিতে সম্পর্ক করব। ইভেন আপনি ধরেন যে এখানে দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে আপনি গোপনে যদি ধরেন আপনি তাদের সাথে বৈঠক করতে যান, হ্যাঁ, তখন কিন্তু আপনি, হ্যাঁ, যতই আবেগ উস্কায় দেন না কেন, আপনি কিন্তু ভারত বিরোধী ভারতীয় রাজনীতি করলেন। ফলে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়ার চেয়ে জরুরি হইল বাংলাদেশের সক্ষমতা বাড়ানো এবং ভারতের সাথে ফাংশনাল সম্পর্কটা বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আপনি কিভাবে করবেন, সেই প্র্যাকটিক্যাল, সেই ব্যবহারিক এবং সেই কার্যকরী বাস্তবসম্মত পরিকল্পনার দিকে অগ্রসর হয়। একদমই তাই, আমরাও আসলে সেটাই প্রত্যাশা করতে চাই। এবং সেই সাথে আপনাকে একটু ধন্যবাদ জানিয়ে রাখি এবং বলতে চাই আপনি থাকুন আমাদের সঙ্গে, আলোচনায় আবারও ফিরবো আপনার সঙ্গে। আর আলোচনার ধারাবাহিকতায় এ পর্যায়ে খুব সম্ভবত আমাদেরকে একটা বিরতিতে যেতে হবে না। একেবারেই কলি, উনার কথায় কিন্তু অর্থনীতি, আইন শৃঙ্খলা, প্রশাসন, জনজীবন, ইভেন পররাষ্ট্রনীতি সবকিছু উঠে এসেছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আয়োজনের আরো অনেক অংশ বাকি রয়েছে, কিন্তু সময় হলো একটি বিরতি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, নিউজ 24 এর এই বিশেষ আয়োজন সরকারের 180 দিনের আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর আমরা আবারও আমাদের কাছে আরো আলোচনা রয়েছে এবং আমরা ঢাকার বাইরেও যেতে চাই। কলি, আমাদের ঢাকার বাইরে নিশ্চয়ই একজন গেস্ট থাকার কথা। ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মী যারা আছেন বিভিন্ন জেলায়, তারা মূলত আলোচনা করবার জন্য এবং সরকারের 180 দিন প্রান্তিক জনপদে কেমন হলো, শিক্ষার্থীরা কেমন বোধ করছেন যারা জেলা শহরগুলোতে থাকেন, তাদের কাছ থেকেও কিছু খবর সংগ্রহ করবার চেষ্টা করেছেন। আমরা একটু যেতে চাই রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুনুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত আছেন। স্যার, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু আমাদেরকে জানাবেন রাজশাহীতে এই মুহূর্তে, অর্থাৎ একটা লম্বা সময় পর, অন্তর্বর্তী সরকারের পরে যে আমলটা আমরা দেখলাম, শিক্ষা ব্যবস্থা কেমন চলছে সেই সম্পর্কে জানাবেন। একই সাথে রাজশাহী সম্পর্কে যদি আলাদা করে কোনো তথ্য দিতে চান। ধন্যবাদ আপনাদেরকে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা যে বিষয়টা খেয়াল করেছি সেটা হচ্ছে যে গবেষণা এবং শিক্ষার মান বাড়ানোর জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি এবং এখানে আপনার সরকারের যে 80 দিনের যে সফলতা, এর মধ্যে নতুন সরকার এসে একটি বাজেট প্রদান করেন এবং বাজেটে আপনারা দেখেছেন যে শিক্ষা এবং গবেষণা খাতে ওনারা বাজেট বৃদ্ধি করেছেন এবং আপনার স্বাস্থ্য খাতেও বাজেট বৃদ্ধি করেছেন। তো এইটা আমাদের একটা পজিটিভ দিক যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু এবং শিক্ষাঙ্গনের মান বাড়ানোর জন্য আপনার বাজেট খুব প্রয়োজন এবং গবেষণা যদি আমরা ভালো মানের গবেষণা করতে চাই এবং আমরা যদি আমাদের দেশের উন্নয়নের কথা ভাবি,
তাহলে সেটা গবেষণাধর্মী বিভিন্ন কাজ আমাদের হাতে নিতে হবে এবং উন্নয়নের দিকে আমাদেরকে যেতে হবে। তো এটা আমি মনে করি যে সরকারের 180 দিনে এটা একটা খুব বড় একটা মাইল ফলক এবং পর্যায়ক্রমে বর্তমান সরকার যারা আছেন ওনারা এই শিক্ষা খাতের বাজেটটা বাড়ানোর চেষ্টা করছেন। তো এটা আমাদের জন্য ভালো দিক। আরেকটা বিষয় হচ্ছে যে শিক্ষাঙ্গনে যেরকম আগে আপনার লেখাপড়ার মানটা অনেক ব্যাহত হতো আর কি, সেই বিষয়গুলো এখন বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু অনেকটা কমে আসছে এবং শিক্ষা যে সংস্কৃতি, শিক্ষা সংস্কার, যে শিক্ষার যে আপনার যে পলিসি গ্রহণের ক্ষেত্রে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি সরকারের দিক থেকে বেশ এটা ওনারা কিন্তু যত্নশীল এবং আমরা চাই যে বাংলাদেশে শুধু ইউনিভার্সিটি না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবগুলোর ক্ষেত্রে শিক্ষার মান যাতে করে সেটা একটা পর্যায়ে যায় এবং বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। রিশাদ। জি, আমাদের সরকারের 180 দিনের যে আলোচনা এবং একই সঙ্গে চুলচেরা বিশ্লেষণ সেটি কিন্তু চলতেই থাকবে, কিন্তু তার আগে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির বাধা টপকে যখন ফিরবো তখন থাকছে বাকিটা, সঙ্গে থাকুন। সরকারের 180 দিনের প্রথম ঘন্টার আলোচনার একেবারে শেষের দিকে আমরা রয়েছি। আমাদের হাতে আরো বেশ কিছু তথ্য রয়েছে, আমরা জানানোর চেষ্টা করব আমাদের হাতে যেটুকু সময় রয়েছে। আমি এই পর্যায়ে সরকারের স্বাস্থ্য খাতে আসলে সরকারের কি পদক্ষেপ ছিল, কি ব্যর্থতা ছিল, সফলতা ব্যর্থতা, এই বিষয় নিয়ে আমাদেরকে তথ্য জানাবেন নাফিসা। শাহাদাত, ধন্যবাদ আপনাকে। জনজীবনের যে মৌলিক অধিকারগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্য, এবং যদি স্বাস্থ্যর বিষয়ে একটা এই 6 মাসের ধারাবাহিক মূল্যায়ন করতে চাই, আমি একটু আপনাদেরকে অনুরোধ করব স্ক্রিনে দেখতে। সেখানে একটা ধারাবাহিক মূল্যায়নের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। যেমন যদি আমি অগ্রগতির কথা চিন্তা করি, প্রথমেই আসে হামের শতভাগ টিকা নিশ্চিতকরণ। এর পরবর্তীতে যে জুলাই আহতদের চিকিৎসা পুনর্বাসন কার্যক্রম, সেটিও কিন্তু বিএনপি সরকার এখানে অগ্রগতি বলতে গেলে অগ্রগতি দেখিয়েছেন। এরপরে রয়েছে স্বাস্থ্য কার্ড বিতরণ। বিএমইউ যে হসপিটাল, সেখানে রোবোটিক ফিজিওথেরাপি চালু হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা আইনের উল্লেখযোগ্য অগ্রগতি এই বিগত 6 মাসে আমরা লক্ষ্য করতে পেরেছি। একই সাথে একটু জানিয়ে রাখি, স্বাস্থ্য খাতে 1 লাখ কর্মী নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ডাক্তারও নিয়োগের একটা এটাই বলতে যাচ্ছিলাম শাহাদাত, একেবারেই তাই। 5000 চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া কিন্তু ইতোমধ্যে শুরু হয়েছে। এবং আরো একটা বিষয়, জীবন রক্ষাকারী ওষুধের দাম সরকার নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। এটি চমৎকার একটি উদ্যোগ, কেননা এই জীবন রক্ষাকারী ওষুধের দাম আর বেসরকারি খাতে যাচ্ছে না। নাফিসা, আমি একটু আপনার সঙ্গে যোগ করব, সাফল্য যেমন আছে ব্যর্থতাও কিন্তু আছে, সেই দায়ও কিন্তু একেবারে সরিয়ে দেওয়া যায় না। আমরা একটু দেখে নিতে চাই সরকারের 180 দিনে স্বাস্থ্য খাতে ডেঙ্গু এবং হাম প্রতিরোধে দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি চোখে পড়েনি। 800-র বেশি মানুষ কিন্তু এর ভিতরে হামে মৃত্যুবরণ করেছে। হাসপাতালে এখনো ভোগান্তি কমেনি এবং মানুষের ব্যাপক দুর্ভোগ রয়েছে সরকারি হাসপাতালগুলোতে, এবং স্বাস্থ্য সেবায় ব্যয় আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটাকে বলা হয় সেটা 70-এর কাছাকাছি চলে গেছে। একটি কথা বারবার বলছেন, ডক্টরদের সাথে যখন উনি বসেছেন, সভা করেছেন, উনি কিন্তু বলছেন যে ডাক্তারদের যাতে চিকিৎসকরা যাতে রোগীদের সাথে ভালো ব্যবহার করেন, এই যে স্বাস্থ্য সেবার জায়গাটাতে মানসিক পরিবর্তন করা, এবং সেই সাথে প্রান্তিক পর্যায়ে আসলে ডাক্তারদের যাওয়ার যে প্রবণতা, সেটি যেহেতু একটু অনীহা আছে, সেই জায়গাতেও মানসিক চিন্তার উন্নতি করবার জন্য সরকার কিন্তু এর ভিতরে কিন্তু অভিযানও পরিচালনা করছে এবং স্বাস্থ্যমন্ত্রী কিন্তু অভিযানও পরিচালনা করছে। যদিও সাফল্য ব্যর্থতা মিলেই সবকিছু থাকবে। শাহাদাত, আপনার কাছে যাচ্ছি এবার। অনেক ধন্যবাদ রিশাদ, অনেক ধন্যবাদ নাফিসা কলি। আমরা আসলে প্রথম ঘন্টার এই আলোচনা একেবারে শেষের দিকে আমরা শেষ করব। আমাদের নিশ্চয়ই পরের ঘন্টায় আরো, একদমই তাই, পরের ঘন্টায় আসলে এখানেই আমাদের অ্যাসেসমেন্ট শেষ নয়, আমরা পরের ঘন্টায় কিন্তু একই আলোচনায় ফিরতে চাই। তবে এই ঘন্টার আলোচনা শেষ করবার আগে বলতে চাই যে 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে। এই জিত কিন্তু আমাদের সকলের বাংলাদেশ টিম টাইগারের জন্য শুভকামনা। পরের ঘন্টার খবর নিয়ে ফিরছি, দর্শক থাকুন আমাদের সঙ্গেই। সরকারের 100 দিন এখানেই শেষ নয়, পরের ঘন্টায় ফিরছি।